আসসালামু দর্শক, আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। বাংলাদেশ ভারত সম্পর্ক এবং নতুন টানটান উত্তেজনা এবং সীমান্তে ভারতের আমি আমাদের দিকের সেন্সে অস্বাভাবিকই বলবো, একটা অস্বাভাবিক নাড়াচাড়া, তাদের সেনা মোতায়েন, বিপুল সংখ্যক সেনা মোতায়েন, নতুন 3টি গ্যারিসন প্রতিষ্ঠা করা, আমরা যাকে সোজা বাংলায় ক্যান্টনমেন্ট বললে বুঝবো, অথবা সেনা স্টেশন করা এবং আরও অনেক রকম পদক্ষেপ, আকাশ সীমা নিয়ে নানান রকম নাড়াচাড়া, এইসব বিষয়ের মধ্যে একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই ওঠে যে আসলে ভারত কি করতে চাচ্ছে, কি প্রেক্ষিতে ভারত কি বোঝাতে চাচ্ছে। আমরা তো যে কোনো বাস্তবতায় অর্থনীতি, সামরিক শক্তি, জনসংখ্যা বা বৈশ্বিক অবস্থানের দিক থেকে আমরা ভারতের কাছে খুব ছোট একটা জায়গা, খুব ছোট। ভারতে আমাদের মতন আমাদের চেয়ে বড় বড় 24টা প্রদেশ তাদের আছে। তো সেই জায়গায় আমরা যেচে গিয়ে যে ভারতের সাথে আমাদের ঐতিহাসিক শত শত বছরের সম্পর্ক, অনেকে 71 দিয়ে শুধু মিলানোর ভুল করেন, যে হ্যাঁ 71 সালে ভারত এসে প্রমাণ দিয়েছে যে সত্যিকার এটা একটা সাংঘাতিক দারুণ সম্পর্ক, কিন্তু শত শত বছর ধরেই তো, এবং আমরা একসময় একই ছিলাম, ভারতবর্ষ আমরা এক ছিলাম, এবং বাংলা বলতে ভারতের যে 3 অঞ্চল, এই আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, এগুলো তো বাংলা বলতে আমরা সেগুলোর মধ্যেই ছিলাম। এটা সে ব্রিটিশদের ভারত ভাগের যেই একটা কটু চালে, নাহলে মানচিত্র অন্যরকম হতে পারতো। আচ্ছা, মানচিত্র যেটা হয়েছে এরপরেও তো ভারতের সাথে সম্পর্ক আমাদের ভালো, কিন্তু যেই মেটিকুলাস ডিজাইনের মধ্যে দিয়ে 5 আগস্ট 2024 বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হয়েছে, এবং তারপরে এর ভেতরে যে শক্তি কাজ করেছে, এর ভেতরে পাকিস্তান কাজ করেছে, আমেরিকা কাজ করেছে। পাকিস্তানের সাথে যুদ্ধ করেই আমাদের বাংলাদেশের জন্ম হয়েছে। এই আমেরিকা বাংলাদেশের জন্ম যেন না হয় সেটার জন্য আপ্রাণ চেষ্টা, এবং সবশেষে তার সামরিক সর্বোচ্চ শক্তি ব্যয় করার চেষ্টা করেছে, কূটনৈতিক সর্বোচ্চ শক্তি ব্যয় করেছে। হেরে যাওয়ার পরে আমেরিকা এই হারটা মনে হয় তার পরাজয় হিসাবে দেখেছে। হেনরি কিসিঞ্জার কিভাবে চেষ্টা করেছে এই বাংলাদেশকে নিয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু যেন তারা উৎসব পালন করেছে, এরকমই তো ইতিহাস বলে। তো সেই জায়গায় এসে বাংলাদেশ ভারতের যে সম্পর্ক, এই ইউনূস সরকারের হাত দিয়ে, এবং বেসিক্যালি ডক্টর ইউনূসের কর্মতৎপরতা, তার মুখের কথাবার্তায়, এটা খুবই একটা অবাক করা ঘটনা, এবং এই সিচুয়েশনটা আমরা কখনোই কল্পনাও করিনি। যে এই কল্পনা করিনি বলেই আমাদের কাছে এখন মনে হয় যে এই যে ভারত যেগুলো করছে, এগুলো কিসের আলামত, কিসের লক্ষণ। অনেকে আমরা যখন লাইভ শোতে বসে তখন প্রশ্ন করেন ভারত বাংলাদেশ কি যুদ্ধ হবে কিনা। আসলে ভারত বাংলাদেশ যুদ্ধ হবে কিনা এইটা অনেক অনেক লক্ষ ট্রিলিয়ন ডলারের প্রশ্ন। আমরা আজ নিয়ে 3 দিনে মূলত এই ভারত বাংলাদেশ সম্পর্ক, যেহেতু এটা খুব সেন্সিটিভ ইস্যু, এবং সৈন্য মোতায়েন, এই বিষয়গুলো মন গড়া বিশ্লেষণের ব্যাপার না, এগুলোকে সঠিক সুনির্দিষ্ট তথ্যের উপরে সেগুলোকে নিয়ে বিশ্লেষণ করা যেতে পারে, এবং সেই ক্ষেত্রেও অনেক সাবধানতার সাথে, এবং যেখানে জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই প্রশ্নগুলো জড়িত। আমাদের ভারতের সেনাবাহিনীর কথা বললে আমাদের সেনাবাহিনীর প্রসঙ্গ ওঠে। সুতরাং সুনির্দিষ্ট তথ্যভিত্তিক এই আলোচনাটা আগানোর জন্যে আমরা কোনো নিউজের উপরে ডিপেন্ড করি, এবং সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল নিউজের উপর ডিপেন্ড করতে গিয়েও আমাদেরকে বারবার বিভিন্ন রকম ক্রস চেক করতে হয়। কারণ ভারতের পত্রপত্রিকায় যেসব খবর যেভাবে আসে, যেমন বাংলাদেশের সমুদ্রে পাকিস্তানের একটি জাহাজ এসছে, যুদ্ধ জাহাজ, নৌবাহিনীর একটি জাহাজ, এটা শুভেচ্ছা সফর বলা হচ্ছে, যে এটা একটা শুভেচ্ছা সফর। বাট ইন্ডিয়ান পত্রপত্রিকায় এই নিউজটা যখন আসে, তখন আসে আবার ডিফারেন্টভাবে। তারা এটাকে অন্তত পাকিস্তানের দিক থেকে ক্ষেপণাস্ত্রবাহী নৌযান বাংলাদেশের সমুদ্র সীমায় মোতায়েন, এই ধরনের খবর দেয়। তো যে কারণে আমরা এসব খবরগুলোকে খুব ক্রস চেক করি, এবং ইন্টারন্যাশনাল খবর পিক করার সময় আমরা খেয়াল করি কোন দেশের কোন সংবাদ মাধ্যম এইটা প্রকাশ করছে, এবং এই জিনিসগুলো ওইসব দেশের পলিসির উপরে ডিপেন্ড করে। আমেরিকার সংবাদ মাধ্যম যখন করে তখন ভাবতে হয়, ইংল্যান্ডের সংবাদ মাধ্যম করলে, ফ্রান্সের করলে, এবং ভারতের করলে আরও অনেকভাবেই ভাবতে হয়, কারণ ভারতের সংবাদ মাধ্যম বিভিন্ন রকম তাদের ইন্টেনশন অনুযায়ী চলে। সবশেষ আমাদের সামনে একটি খবর, এটি বিশ্লেষণধর্মী খবর এবং তথ্য নির্ভর খবর। সেখানে বলা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা ভারতের চিন্তার কারণ হয়ে উঠেছে।
এর পরিপ্রেক্ষিতে নয়াদিল্লি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এসব পদক্ষেপ শুধু ভারতের নিরাপত্তা নিশ্চিত করবে না, বরং ঢাকা ঘিরে দেশটির কৌশলগত প্রভাব শক্তিশালী করবে। ঢাকা ঘিরে দেশটির কৌশলগত প্রভাব শক্তিশালী করবে। ভারতের বার্তা সংস্থা ডিএনএ এসব তথ্য দিয়ে এক প্রতিবেদনে বলেছে, ভারত উত্তর পূর্ব সংযোগ সুরক্ষিত করার জন্য শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকে শক্তি বাড়াচ্ছে। এটা গত দুদিন ধরে আমি আপনাদের জানিয়েছি। এর এই অংশ হিসেবে সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর বামুনি, কিষানগঞ্জ ও চোপড়ায় 3টি নতুন সামরিক ঘাঁটি স্থাপন করেছে। সীমান্তে ভারতের শক্তি বৃদ্ধির বিষয়ে বাংলাদেশ অবগত কিনা এই বিষয়ে সমকাল পত্রিকা আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক এস.এম. মাহবুবুল আলমের কাছে জানতে চেয়েছিল। বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কথা বলে মন্তব্য দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। আমি এইটুক আমার সাংবাদিকতার সেন্স অফ হিউমার থেকে আমি বলতে পারি যে এখন পর্যন্ত যেহেতু বাংলাদেশের পত্রপত্রিকাও খুব সিরিয়াসলি বিষয়টা উঠে আসছে, নিশ্চয়ই খুব দ্রুত সময়ে, এবং আজ রোববার সকালবেলায় আমি যেহেতু এই আলোচনাটি করছি, এমন হতে পারে রোববারই এটার একটা প্রতিক্রিয়া জানা যাবে, অথবা 2-1 দিনের মধ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চয়ই একটা প্রতিক্রিয়া জানাবে। আমাদের সেই প্রতিক্রিয়াটা জানা খুব জরুরি যে বাংলাদেশ ভারতের এই সেনা তৎপরতা কীভাবে দেখছে বাংলাদেশ ঘিরে। চিকেন নেক কি সেটি নিয়ে বিস্তারিত বর্ণনা আছে। আচ্ছা, আমিও যা আমাদের অনেক দর্শক থাকতে পারেন যারা চিকেন নেক বলতে কি বোঝায়, এই যে আলোচিত চিকেন নেক, এটা হয়তো সহজভাবে জানেন না। তাদের সুবিধার জন্য বলি, ডিএনএ প্রতিবেদনে বলা হয় চিকেন নেক হলো ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরের পাশের একটি অঞ্চল। সবচেয়ে সংকীর্ণ অংশে প্রায় 20-22 কিলোমিটার দীর্ঘ এই ভূ রাজনৈতিক ও ভূ অর্থনৈতিক করিডোরটি উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যকে দেশটির বাকি অংশের সঙ্গে সংযুক্ত করে। এই রাজ্যগুলোকে 7 সিস্টার বলে, মানে 7 সিস্টার যেগুলো, এই যে আসাম, ত্রিপুরা, মিজোরাম, এই রাজ্যগুলোর সাথে ভারতের মূল অংশ যেটা, সেটা যোগাযোগের জন্য মাত্র 22 কিলোমিটারের একটা জায়গা আছে, যে জায়গার দুই পাশে একদিকে চীন, নেপাল, ভুটান, আরেকদিকে বাংলাদেশ। তো যে কারণে এটা একটা ছোট্ট চিপা জায়গার মতন মনে হয় বড় প্রেক্ষাপটে ভারতের মানচিত্র, বাংলাদেশের মানচিত্র চিন্তা করলে। সেই 22 কিলোমিটার জায়গাকে চিকেন নেক বলা হচ্ছে। এই করিডোরের পশ্চিমে নেপাল, পূর্বে বাংলাদেশ এবং উত্তরে রয়েছে ভুটান। অঞ্চলটি ভৌগোলিক দুর্বলতা বিবেচনা করে ভারত এখন একটি বিকল্প রেলপথ নির্মাণের পরিকল্পনা করেছে। প্রস্তাবিত রেলপথটি বিহারের যোগবানি থেকে নেপালের বিরাটনগর হয়ে পশ্চিমবঙ্গের নিউমল জংশনে পৌঁছাবে। এতে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সংযোগ আরও শক্তিশালী হবে। এখানে ইস্যু হয়ে উঠেছে সবচেয়ে বড় বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক, যে জায়গাটায় বলা হচ্ছে যে ভারতের উদ্বেগ বেড়েছে। পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামজাদ মির্জার সম্প্রতি ঢাকা সফরের পর এ সভায় তিনি বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন। এর আগে বাংলাদেশের কতিপয় সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে প্রকাশ্য মন্তব্য করেন। আপনারা জানেন যে ওই চিকেন নেক নিয়ে কথা বলে কয়েক ঘন্টায় কলকাতা দখল করবে, এইসব নানান গল্প টল্প বলে। ডক্টর ইউনূসের উপর বিরক্ত ভারত, এটা খুব সিগনিফিকেন্ট। ডক্টর ইউনূসের উপর বিরক্ত ভারত, এর বহুবিধ কারণ আছে। ওই যে চীন সফরে গিয়ে তিনি চিকেন নেক নিয়ে মন্তব্য করেছেন, গতকালকে আমরা এটা নিয়ে আলোচনা করছি। এরপর তার সরকারের বিভিন্ন পদক্ষেপ, এইসব বিষয়ে ডক্টর ইউনূসের আগ বাড়িয়ে এবং অতি উচ্ছ্বাসের সাথে বিনা কারণে, বিনা যুক্তিতে পাকিস্তানের সাথে দহরম মহরম, এবং পাকিস্তানের এই যে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা আসা, তাদের নৌবাহিনী কর্মকর্তা আসা, এগুলো কোনো প্রয়োজনীয়তা বাংলাদেশের জন্য ছিল না। এবং অহেতুক পাকিস্তান ভারত এই বিরোধপূর্ণ সম্পর্কের মধ্যে বাংলাদেশকে ঢুকিয়ে বাংলাদেশে একটা তোপের মুখে ফেলে দেয়া এবং তার সবচেয়ে ক্লোজ, সবচেয়ে বড় প্রতিবেশীর সাথে একটা বিরূপ পরিস্থিতি তৈরি করা, এই বিষয়গুলো ভারত নিশ্চয়ই সিরিয়াসলি দেখছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া। তবে একটু প্রশ্ন করে রাখি যে একজন রাষ্ট্রনায়ক, একজন রাষ্ট্রনেতা যদি এমন হয় যে তার কারণে একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্কের অবনতি হয়, এর চেয়ে দুঃখজনক বোধহয় আর কিছু হতে পারে না। মোহাম্মদ ইউনূসের বাড়াবাড়ি নিয়ে এই প্রথমবার মুখ খুলল ভারত। অফিসিয়ালি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সরাসরি মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি দিয়েছেন এবং ভারতের প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা কিন্তু পরিষ্কার করে দিচ্ছে যে মোহাম্মদ ইউনূসকে আর কোনো অবস্থাতেই হালকাভাবে নেওয়ার জায়গায় ভারত নেই।
কালকে রাজনাথ সিং কি বলেছেন আমি আপনাদের বলছি, আপনারা তাহলেই বুঝবেন কেন ভারতের এই পার্টিকুলার জবাব মোহাম্মদ ইউনূসের কাছেও কনসার্নিং। কালকে রাজনাথ সিং বলেছেন ইউ শুড ওয়াচ ইউর ওয়ার্ডস, অর্থাৎ আপনি যা বলছেন তা নিজে একবার দেখুন, ভেবে বলুন। ভারতকে আপনি দুর্বল ভাববেন না। ভারত কাইন্ডনেস দেখাচ্ছে মানে কোনোভাবেই এটা ভারতের উইকনেস নয়। পরবর্তীকালে রাজনাথ সিং বলেন যে আমরা বাংলাদেশের সঙ্গে যুদ্ধ চাই না, কিন্তু এটার মানে এটা নয় যে আপনি যা ইচ্ছা তাই করবেন। আপনি আপনার অ্যাকশনগুলোকে নতুন করে পর্যালোচনা করুন। কালকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর এই ভাষণ নিঃসন্দেহে ভারত এবং বাংলাদেশের সম্পর্কে আরো যে জটিলতা বাড়ালো তা কিন্তু 100% নিশ্চিত। দেখুন, কালকে যে বিষয়টা নিয়ে সব থেকে বেশি আলোচনা হলো সরকারি মহলে, তা হলো মোহাম্মদ ইউনূস ফের আরো একবার বাংলাদেশের গ্রেটার বাংলাদেশ যে ম্যাপ, যা নিয়ে এত বিতর্ক, সেই ম্যাপ ওরিয়েন্টেড আরো একটি ছবি তুরস্ক থেকে আসা কিছু ডেলিগেশনকে প্রেজেন্ট করেন। আমি সেই ম্যাপটার কথাই বলছি, যে ম্যাপটা নিয়ে মোহাম্মদ ইউনূস ইতিমধ্যেই বিতর্ক বাঁধিয়েছিলেন যখন তিনি পাকিস্তানের জেনারেলকে সেই ম্যাপটি তুলে দিয়েছিলেন। বাংলাদেশে এখন বিদেশি যে প্রতিনিধিরাই আসছেন তাদের হাতে একটি আর্ট অফ ট্রাম্প এই নামক একটি বই তুলে দিচ্ছেন মোহাম্মদ ইউনূস। এবং সেই বইতে কি আছে? সেই বইতে শেখ হাসিনার পরবর্তী সময়ে ছাত্র আন্দোলন কিভাবে হচ্ছে, কিভাবে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে, এই সকল কথাবার্তাগুলো আছে। এবং সেই বইতে মোহাম্মদ ইউনূস যে প্রচ্ছদ ব্যবহার করেছেন, সেই প্রচ্ছদে সরাসরি গ্রেটার বাংলাদেশ তৈরির ম্যাপ আছে, যেখানে ভারতের অংশ মেঘালয়, আসাম, ত্রিপুরাকে কিন্তু বাংলাদেশের অংশ হিসাবে দেখানো আছে। আর কালকে ভারত কিন্তু সেই পার্টিকুলার ইস্যুটাই রিয়াক্ট করেছেন এবং ভারত মনে করছে এটা কখনোই মাইনর আর্টিস্টিক এরর নয় যে শিল্পী ভুল করে এঁকেছেন। যদি ভুল করে আঁকতেন তাহলে যখন এর আগে বিতর্ক হয়েছিল তখনই সেটাকে রিভাইভ করতে পারতেন, কিন্তু তারা তা করেননি। তারা কিন্তু ভারতকে ক্রমাগত উস্কানি দিয়ে যাচ্ছেন, কারণ তারা চাইছেন ভারত যদি বাংলাদেশের উপর কোনোভাবে অ্যাকশনে ঝাঁপিয়ে পড়ে তাহলে পুরো বিষয়টি নিয়ে তারা আন্তর্জাতিকরণ করতে পারবেন। এবং সর্বোপরি পাকিস্তানের যা স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী মোহাম্মদ ইউনূস ফের একবার মসনদে থেকে যাবেন। ভারত বিরোধিতা আবেগকে কাজে লাগিয়ে মোহাম্মদ ইউনূস যদি যুদ্ধ খেলায় মেতে পারেন তখন কিন্তু দেশের সাধারণ মানুষের কাছে যাবতীয় ব্যর্থতা ঢেকে তিনি ফের একবার মসনদে এদিক ওদিক দিয়ে বসার চেষ্টা করতে পারেন। কালকে রাজনাথ সিং আর কি বলেছেন? রাজনাথ সিং বলেছেন উই ওয়ান্ট পিস, আমরা শান্তি চাই। উই আর ক্যাপাবল অফ রেসপন্ডিং ফার্মলি, কিন্তু আমরা জবাব দিতে পারি, আমরা জবাব দেওয়ার মতো আমাদের ক্ষমতা কিন্তু আছে। মনে রাখবেন, আমাদের যখন প্রয়োজন হবে আমরা জবাব দেব। তাই দয়া করে আপনি রিচেক করুন আপনার অ্যাকশনগুলোকে, আপনি যেগুলো করছেন, যেগুলো বলছেন, সেগুলো ভেবেচিন্তে বুঝে শুনে বলুন। অর্থাৎ ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এই প্রথমবার বাংলাদেশের ইস্যু নিয়ে কড়া একটি অবস্থান পোষণ করলেন। পাশাপাশি কালকে ভারতের মিলিটারি 3টে নতুন বেসমেন্ট তৈরি করলেন, 3টে নতুন গ্যারিসনকে আমাদের সামনে নিয়ে এলেন। এবং আপনারা যদি স্ট্র্যাটেজিক্যালি এগুলো বোঝেন, জায়গাগুলো, জিওগ্রাফিক্যাল অবস্থানগুলো যদি বোঝেন, তাহলে দেখবেন ভারত কিন্তু এবার শিলিগুড়ি করিডর এবং চিকেন স্নেককে নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে চলেছে। 3টে নতুন ব্যাটালিয়ন, তার মধ্যে একটি হলো ধুবুরি গ্যারিসন, যেটা আসামে অবস্থিত এবং ব্রহ্মপুত্র নদীর একদম পাশে নতুন করে এই ব্যাটালিয়ন কিন্তু কালকে ভারতের মিলিটারি লঞ্চ করেছে। এবং পার্টিকুলারলি এই জায়গাটি ব্যবহার করা হবে মনিটরিং এর জন্য, কারণ এইখানে নদী পেরিয়ে অনেক বহু বাংলাদেশি অনুপ্রবেশকারী হয়ে ভারতবর্ষে ঢুকছেন। ফলে সব মিলিয়ে ভারতের সেনাবাহিনী এই অঞ্চলে এখন ডিপ্লয় করা হয়েছে। বুঝিয়ে দেওয়া হয়েছে যে শুধুমাত্র সীমান্তে অনুপ্রবেশকারী নয়, এই অঞ্চল থেকে বাংলাদেশ বর্ডারকেও কিন্তু কড়া সার্ভেলেন্সের আওতায় ভারত রাখবে এবং তার জন্যই এই নতুন ব্যাটালিয়ন কিন্তু ভারত ইন্ট্রোডিউস করলো। সেকেন্ড যে জায়গা আরো ইম্পর্টেন্ট, চোপড়া। আমি কালকে একটি ভিডিওতে বলেছিলাম এই চোপড়া হলো স্ট্র্যাটেজিক্যালি ভারতের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। এটি বাংলাতে অবস্থিত একটি সেনা ঘাঁটি এবং এটা নতুন করে ভারত রিভাইভ করছে এবং পার্টিকুলারলি কাউন্টার অ্যাটাক পারপাসের জন্য এটি ব্যবহার করা হবে, যা অফিসিয়ালি মনে করা হচ্ছে। এবং এর